কোনটা বাস্তব আর কোনটা অলৌকিক জানি না, তবে মায়ের মুখে শোনা এই গল্পটা আজও ভুলিনি। একটা গ্রাম, একটা পুরনো বাড়ি আর এক অলিখিত রহস্য। আজকের গল্প মৎস্য, লিখেছেন শেখ শাহিদ উদ্দিন। শুরু হচ্ছে এক রহস্য ঘেরা যাত্রা। কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা কিনা জানি না, তবে সেদিন যা শুনেছিলাম তা মোটেও কোনো সাধারণ ঘটনা বলে আমার মনে হয় না। আজ তবে সেই কথাই শোনাই আপনাদের। ঘটনাটা আমার মামার বাড়ি, দামোদর নদের তীরে একটা ছোট্ট গ্রাম, নাম আঁকড়ি। চারিদিক থেকে সেই গ্রাম ঘন জঙ্গলে ঢাকা। আমি আজীবন শহরেই কাটিয়েছি, তাই মামার বাড়িতে গেলে আমার ভারী ভালো লাগতো, যেহেতু আমি জঙ্গল আর পুরনো জিনিস খুব ভালোবাসি। প্রসঙ্গত উল্লেখ্য, পুরনো জিনিস বলতে আমার মামার বাড়িটা, যেটা হলো কিনা সেখানকার জমিদার বাড়ি। হ্যাঁ, ছিলেন হয়তো আমার মায়ের ঠাকুরদা বা তার ঠাকুরদারা সেখানকার জমিদার। এখনো গ্রামের লোকেদের শুনেছি আমার দাদুকে বড় বাবু বলে ডাকতে। খুব বেশি না হলেও আমার মামার বাড়ির বয়স 70-এর থেকে কিছু কম হবে না, সে বিষয়ে আমি নিশ্চিত। বাড়ির পিছনের দিকে আসল পুরনো জমিদার বাড়িটা অবশ্য রয়েছে এখনো, তবে তার অবস্থা খুবই জরাজীর্ণ। সেখানে আর তেমন কেউই যায় না। সে বাড়ির দোতলায় আজও কিছু ঘর রয়েছে যার দরজা আমি কোনোদিনও খুলতে দেখিনি। এ বিষয়ে একবার আমার মাকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে তিনি নিজেও সেই ঘরের দরজা কোনোদিনও খুলতে দেখেননি। এমনকি সেই ঘরগুলোর দরজায় ঝুলন্ত তালার চাবি কোথায় তাও কেউ জানে না। কি এমন রয়েছে সেই ঘরগুলির ভেতরে তা জানার আমার ভীষণ ইচ্ছে। মোট কথা হলো, ভৌতিক কাহিনীর লেখক হিসেবে এরকম একটা পরিবেশ আমার চিরকালের প্রিয়। মামার বাড়ির গ্রামটা খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর। মামার বাড়ির দোতলার বারান্দা থেকে আঙিনা পেরিয়ে সামনের বিশাল পুকুরটা দেখা যায়। এই পুকুরের নাম খিড়কির পুকুর। তার আকার দেখার মতো। তার পাড় ধরে এক পাক ঘুরতে গেলে সময় লাগে প্রায় 20 থেকে 30 মিনিট। আগেকার দিনে বাড়ির মেয়েরা এই পুকুরে স্নান ইত্যাদি করত বলে শুনেছি। খিড়কির পুকুর পেরিয়ে সামনে দেখা যায় গভীর জঙ্গল। শুনেছি ইংরেজ আমলে এখানে বাঘ পর্যন্ত ছিল। সাহেবরা সেখানে শিকারে আসতেন। আমার দিদা বলতেন তিনি নাকি যখন নতুন এখানে বিয়ে হয়ে আসেন তখন একবার বাড়ির আঙিনা থেকে একটা চিতা বাঘকে মুরগি ধরে নিয়ে যেতে দেখে তিনি খুব ভয় পেয়েছিলেন। আগে এ কথায় বিশ্বাস করতাম না, কিন্তু বেশ কিছু বছর আগে সেখানে আমি নিজের চোখে নেকড়ে বাঘ দেখেছিলাম। তারপর থেকে সেসব কথা অবিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাইনি। খিড়কির পুকুরের বয়স খুব জোর 50-এর বেশি নয়, তবে যখন সেই পুকুর তৈরি হয়নি তার আগে মানুষ যেত জঙ্গলের মধ্যেকার একটি পুকুরে। তার নাম বড় পুকুর। ওটাকে অবশ্য পুকুর না বলে দিঘি বললেই চলে। সেটা জঙ্গলের একটু ভেতরের দিকে। তার আকার খিড়কির পুকুরের দ্বিগুণ। প্রায় 100 বর্ষ পুরনো সেই সরোবর। তার এক পারে মানুষ দাঁড়িয়ে থাকলে অন্য পার থেকে তাকে চেনা মুশকিল। এই সব কিছু অর্থাৎ বড় পুকুর, এখানকার জঙ্গল এবং এখানকার জমিদার বাড়ি নিয়ে নানান ধরনের গল্প আমি শুনেছি। বহু মানুষের মুখে বহু কথা শুনেছি। আচ্ছা, এই আমার মামার বাড়ির কথা বলতে গিয়ে হয়তো গৌরচন্দ্রিকাটা একটু বেশি লম্বা করে ফেললাম। আসলে কি জানেন তো, ওই গ্রামকে নিয়ে যতই বলা যায় ততই কম।
ওসব হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় অন্ধকারে হারিকেন জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেওয়ার বিষয়। তাই এখন আর সে বিষয়ে বেশি বলবো না। এখন তবে আসল কাহিনীতে ফিরে আসা যায়। তখন বয়স আমার 17 বা 18 হবে। ছুটি কাটাতে মামার বাড়িতে গিয়েছিলাম। একদিন সকালে শুনলাম খিড়কির পুকুরে মাছ ধরা হচ্ছে। আমার দাদু বললেন, যাবে নাকি দাদু ভাই আমার সাথে? বরাবরই আমি এসব জিনিস দেখতে খুব ভালোবাসি, তবে শহরে থাকার কারণে এসব আমার নজরে তেমন পড়ে না। তাই আমিও চললাম দাদুর সাথে মাছ ধরা দেখতে। সেখানে আগে থেকেই অনেক লোক। জেলে ভাই একটা জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত। আমরা গিয়ে দাঁড়ালাম সেখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই থাকলাম। জেলে ভাই অনেক চেষ্টা করলেন, কিন্তু সেরকম কিছু তার হাতে এলো না। আমার দাদু বললেন, আরও যতই চেষ্টা করুক ওর বাবার মতো মাছ ধরতে সে পারবে না। আমি তখনই দাদুকে জিজ্ঞেস করলাম, কে ওর বাবা? সে কি সত্যি খুব ভালো মাছ ধরতো? দাদু তখন দূরের দিকে হাত বাড়িয়ে দেখালেন। ওই দেখো। তার নির্দেশ করার দিকে দেখলাম। দূরে একটা নারকেল গাছে হেলান দিয়ে বসে হুক্কা টানছেন একজন বৃদ্ধ। শরীরের কি করুণ অবস্থা তার। প্রবীণ ঘোলাটে তার চোখে এক অদ্ভুত উদাসীনতা, যেন হুক্কার ধোঁয়ায় নিজের বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও বিলীন করে দিতে চাইছেন তিনি। যেন ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করেছেন তিনি। তার পরনে একটা খাঁটো লুঙ্গি, চেহারা তার মলিন, মাথায় টাক, কানের উপরে ও পিছনের দিকে যে অবশিষ্ট কিছু চুল আছে তা একেবারে পেকে সাদা। বৃদ্ধের চোয়ালে একটিও দাঁত নেই। আর সেদিকে দেখতে গিয়েই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। সেই বৃদ্ধের গালে যেন বাঘের থাবার দাগ, যেন কোনো বাঘ নিজের তীক্ষ্ণ নখযুক্ত থাবা মেরেছে তার গালে। কি বিভৎস সেই দাগ! দেখেই আমি শিহরিত হলাম। দাদু বললেন, ও হলো হারুর বাবা নিতাই। ও জোয়ান বয়সে দারুণ মাছ ধরতে পারত। বলা চলে এটা একরকম নেশা ছিল ওর কাছে। আমি জিজ্ঞেস করলাম, দাদু ওর গালে ওরকম দাগ কিসের? কি হয়েছিল ওর সাথে? দাদু প্রথমে ইতস্তত করছিলেন, বলতে চাইলেন না, কিন্তু আমি একটু জোড়াজুড়ি করাতে তিনি বলতে রাজি হলেন। খিড়কির পুকুরের পুরনো ঘাটে বসলেন দাদু। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, হারুর বাবা অর্থাৎ নিতাই তখন ছিল আঁকড়ি গ্রামের নাম করা জেলে। মাছ ধরার অসামান্য কৌশল জানত সে। মাছ ধরার নেশাও ছিল তার, আর এই নেশাই তার কাল হয়েছিল। সে বছর খুব ভারী বর্ষা পড়েছিল। নিতাই জেলে মনের সুখে মাছ ধরে বেড়াচ্ছিল এই পুকুর ওই পুকুরে। সেদিন সন্ধ্যায় ঝিমঝিম বৃষ্টিও পড়ছে। নিতাই জেলে তৈরি হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্যে, কিন্তু তার গিন্নি সমানে তাকে বারণ করে যাচ্ছে, কারণ সে যাচ্ছে বড় পুকুরে। এই অজপাড়া গায়ে, যেখানে সন্ধ্যের পর মানুষ বাড়ির বাইরে বেরোতে ভয় পায়, সেখানে নিতাই যাচ্ছে জঙ্গলের ভিতরে বড় পুকুরে মাছ ধরতে। শুধু যে বন্য জীবজন্তুর ভয় তা নয়, নিতাইয়ের গিন্নির ভয় পাওয়ার আরও একটা কারণ হচ্ছে ওই জঙ্গলে ঘিরে থাকা গাল গল্প। লোকে বলে ওই জঙ্গলে নাকি প্রেতদের বাস।
তাদের দেখা পাওয়ার মানে সাক্ষাৎ মৃত্যু। এইসব কথা ভেবেই নিতাই গিন্নি হৃদয় কেঁপে ওঠে। কিন্তু নিতাই তার একটা কথাও শুনতে অপরাগ। মাছ যে তাকে ধরতেই যেতে হবেই। শেষ পর্যন্ত বউকে অগ্রাহ্য করেই নিতাই বেরিয়ে পড়ে। পাগল মাইয়ার দল সব। আমারে বলি কিনা মাছ ধরতে যেতে হবে নি, বলি মাছ না ধরলে খাবা কি? যত সব। এইসব বলতে বলতে নিতাই এগিয়ে চলে। সাইকেল নিয়ে জঙ্গলের মাঝে রংকীর্ণ কাদায় ভরা রাস্তায় সে বড় পুকুরের দিকে চলে। তখন সন্ধ্যায় নিকষ অন্ধকার গ্রাস করতে শুরু করেছে সমগ্র প্রকৃতিকে। তার মাঝে সাপ, কোপ বা অন্য জন্তু জানোয়ারের ভয়কে তোয়াক্কা না করেই নিতাই গিয়ে পৌঁছায় বড় পুকুরের ঘাটে। বর্ষার জলে তখন বড় পুকুরের কানায় কানায় ভরে উঠেছে। একটা জিনিস তখন নিতাই লক্ষ্য করে, বড় পুকুরের জলটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে। কেউ যেন মস্ত বড় হাত দিয়ে পুকুরের জলটাকে ভালোভাবে গুলিয়ে দিয়েছে। এ কেমন ঘটনা? কিছুটা অবাক হয় আর বলে, আরে বাবা, যে পুকুরে জল এমন গোলাচ্ছে কেন? জিনিসটা তার দৃষ্টিগোচর হলেও মাছের নেশায় বিষয়টাকে সে সম্পূর্ণভাবে উপেক্ষা করে দেয়। না, বেশি দেরি করলে চলবে নি, রাত হয়ে আসছে। তখন প্রায় 5:30 বাজে। সেই স্বল্প আলোতেই সে জাল ফেলে, অপেক্ষা করতে থাকে মাছের জন্য। সময় বয়ে যায়। প্রথমবারে তার জালে কোনো মাছ ওঠে না। তাই নিতাই পুকুরের অন্য পারে চলে যায়, সেখানে জাল ফেলে। কিন্তু না, সেখানেও মাছের দেখা নেই। বিরক্ত হয়ে ওঠে নিতাই। ঘের বাবা, এই সব মাছ কি বাক্স প্যান্টরা গুটিয়ে পুকুর ছাড়লো নাকি? নিতাই বাড়ি ফেরার কথা ভাবলো, কিন্তু তার মন সাই দিল না কিছুতেই। কত আশা করে এসেছিল সে, খালি হাতে ফিরে যাবে বলে। নিতাই জেলে মাছ না নিয়ে বাড়ি ফিরবে? না, এমনটা হতে পারে না। তাই অন্তিমবার সে একটা চেষ্টা করে দেখবে স্থির করলো। জালটা আরো একবার পুকুরে ফেলে সে বসলো। লুঙ্গির খোঁট থেকে একটা বিড়ি বের করে মুখে ধরালো সে। অপেক্ষা করতে থাকলো। আর এবার সত্যিই তার জালে টান পড়লো। চমকে উঠল নিতাই। আরে বাস, মনে হচ্ছে বিশাল সাইজের একটা মাছ পড়েছে গো, বিশাল সাইজের। জাল ধরে টেনে তুলতে থাকে নিতাই। বুকের ভেতর দুঃখ পুকানি শুরু হয়েছে তার। বড় মাছ, উফ! অবশেষে নিতাইয়ের চোখে ধরা পড়ল সেই জিনিসটা। জালে পড়েছে বিশাল আকৃতির একটা মাছ। ভুল বললাম, বিশাল নয়, মাছটার আকার ছিল প্রকাণ্ড। এত বড় মাছ নিতাই আজ পর্যন্ত দেখেনি। তার কালো শরীরে শ্যাওলা ধরেছে, যেন প্রাগৈতিহাসিক যুগের কোনো জীব নিতাইয়ের সামনে এসে পড়েছে। নিতাই তাকে নিয়ে যা হোক করে ঘাটে উঠে এলো। ভালো করে দেখতে লাগলো সেই মাছটিকে। হঠাৎ চমকে উঠল সে।
এ কি? নিতাই দেখলো সেই মাছের মুখের কাছে কোনো একটা জিনিস চকচক করছে। সেটা কি তা দেখতে নিতাই তার ঝোলা থেকে টর্চ লাইট বার করলো, আর সেই টর্চের আলোয় সে যা দেখলো তা তার বুকের ধুকপুকানিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সেই মাছের নাকে পরানো আছে একটা সোনার নাক চাবি, ঝকঝকে কাটি সোনা। হে ভগবান, এ আমি কি দেখছি? কয়েক মুহূর্তের জন্য নিতাই হতভম্ব হয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। পরে সে যখন বুঝতে পারে সে সন্ধ্যা গাঢ় হয়ে আসছে, তখন সে ঝটপট নিজের সব জিনিসপত্র গুছিয়ে নেয়। মাছটাকে নিজের হাড়িতে ঢুকিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। বনের মধ্যে দিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে এগোতে থাকে সে। মাছের হাঁড়িটা তার সাইকেলের পেছনে বসানো। মাছটা প্রায় অর্ধেক ঝুলে রয়েছে সেটা থেকে। কোনো দিকে না তাকিয়ে নিতাই সোজা বাড়ি ফিরছিল। হঠাৎ হাওয়ার মতো তার কানে একটা আওয়াজ ভেসে আসে, নূপুরের আওয়াজ, যেন তার পিছনে পিছনে কেউ আসছে। তার এমন মনে হয় যেন কেউ তাকে ধাওয়া করছে। মনে কিছুটা ভয় হয় নিতাইয়ের। রাম 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 উচ্চারণ করতে করতে নিতাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই নিতাই ব্যাকুলভাবে তার গিন্নিকে ডাকতে শুরু করে। কই গেলিল? শোন শোন, শিগগিরই আয় এদিকে, কি পেয়েছি দেখবি আইলো। তার গিন্নি তাড়াতাড়ি ছুটে আসে তার কাছে। কি হয়েছে গো? চিল্লে মরছো যে? নিতাই নিজের হাঁড়িটার দিকে দেখিয়ে বলে, এই দেখ। ও মা, ও মা, ও মা, এ কি গো? নিতাইয়ের গিন্নি মাছটাকে দেখে অবাক হয়ে গালে হাত দেয়। এ কি দৈত্যি ধরে লেইছো গো? আরে আর একটা জিনিস তো দেখ আগে। নিতাই মাছটাকে হাড়ি থেকে বের করে। তার গিন্নি দেখতে পায় মাছের নাকে আটকানো সোনার নাক চাবিটা। সঙ্গে সঙ্গেই চিৎকার করে ওঠে নিতাইয়ের বউ। ও গো, এ তুমি কি করেছো গো? এ কি সর্বনেশে কাজ করেছো তুমি? এ যে কোনো সাধারণ মাছ লয় গো। বিরক্ত হয় নিতাই। চুপ কর হতচ্ছাড়ি, তোর বাপেও কোনোদিন এত বড় মাছ চোখে দেখেছে? নিতাই মাছটার দিকে তাকিয়ে মুচকি হাসে, ধীরে স্বরে বলে, এই মাছ আমি বেচবুনি কো, আমি বেচবুনি। এটা আমার হারু খাবে, তুই খাবি, আমরা খাবো আমোদ করে। আর এই সোনার নাকেরটা, ওটা আমি বাজারে নিয়ে গিয়ে বেচে আসবো। অনেক অনেক টাকা হবে বুঝলি। হারুমা, এই কত বড় দেখ দেখিনি নাকেরটা। নিতাইয়ের গিন্নি তবুও বলতে থাকে, তুমি যা ইচ্ছে করো, আমি ও মাছে হাত দিব নিকো। ও রাক্ষুসে মাছ, ওকে তুমি যেখান থেকে ধরেছো সেখানেই ছেড়ে এসো গে, এই বলে দিলুম। নিতাই তার বউয়ের দিকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে ওঠে, হারামজাদি,
কয় কি ছেড়ে আসবো? হ্যাঁ ওলো এতদিনে যে আমাদের অভাব বুঝবে লো, বোঝ। বলি, তুমি এর আগে কখনো দেখেছো যে মাছে নাকের পরে? ও মাছ লয় গো, মাছ রূপী পেতনি। ঠিক আছে লো, ঠিক আছে, তোকে হাত দিতে হবে নি, যা করার আমি নিজেই করে নিব। নিতাই একটা বিশাল পাত্রে জল ঢেলে মাছটাকে সেখানে ছেড়ে দেয়। আজ রেতে মাছটারে জিইয়ে রাখি, যা করার কাল সকালে করব। মাছটা যাতে লাফিয়ে না ওঠে তার জন্যে পাত্রের মুখে একটা ধামা চাপা দিয়ে দেয় নিতাই। মুখে তার এক অন্যরকম হাসি। সোনার নাক চাবি বাজারে বিক্রি করে বড় লোক হবে যে। এখন থেকেই মনে কত স্বপ্ন সাজাতে শুরু করেছে সে। তার বউ দূর থেকে দেখছে তাকে, সে মনে মনে বলে, হে ভগবান, ও কোনো সাধারণ মাছ লয়, রক্ষে করো তুমি, বাঁচিয়ে লও উনারে। রাত হয়। নিতাই এবং তার পরিবার খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। বিশাল দৈত্যাকার মাছটা জলের মধ্যে ভাসতে থাকে। বিছানায় শুয়ে ভাবতে থাকে নিতাই, যদি দুবারের বেলায় বাড়ি ফিরে আসতুম তাহলে আর এই মাছটা পাওয়া হতো নিল। আহ, কে সৌভাগ্য আমার। কাল কাল সকালে মাছটা কেটে ওই সোনার নাকেরটা বের করব। বেশি না হোক ভরি 2-1 তো হবেই ওটার ওজন। বেশ ভালো রকমই টাকাটা পাওয়া যাবে গো, বেশ ভালো রকমই টাকাটা পাওয়া যাবে। এই সব ভাবতে ভাবতেই দু চোখের পাতা কখন যে এক হয়ে গেল তা সে নিজেই বুঝতে পারল না। মনের সুখে গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো সে। তারপর মাঝরাতে হঠাৎ কোনো একটা জোরালো শব্দে ঘুমটা চটকে গেল নিতাইয়ের। বিছানায় উঠে বসলো সে। ঘুমের ঘোর কাটলে সে বুঝতে পারল যে আওয়াজটা বারান্দা থেকে আসছে, যেখানে কিনা রাখা রয়েছে মাছটাকে। সেটা বোঝা মাত্রই সে বাইরে বের হয়ে আসলো। সর্বনাশ, এ কি হলো? গামলার উপর থেকে পড়ে গেছে ধামাটা। আর মাছ কই? আমার মাছ কই? আমার মাছ কই? পাত্রের মধ্য থেকে ওই অত বড় মাছটা উধাও। এ কি করে সম্ভব? নিতাই লক্ষ্য করে তার বাড়ির মেঝেতে জলের দাগ, যেন মাছটাই এঁকে বেঁকে যাওয়ার চেষ্টা করেছে সেখান থেকে। সেই দাগ গিয়ে পড়েছে দরজা পর্যন্ত। এ কি, বাড়ির দরজা খোলা কেন? নিতাইয়ের স্পষ্ট মনে আছে সে শুতে যাওয়ার আগে নিজের হাতে দরজা বন্ধ করেছিল। তাহলে এখন সে দরজা খুলে গেল কিভাবে? তাহলে কি তার মাছ চুরি গেছে? আর বেশি কিছু ভাবতে পারলো না নিতাই। টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু তার বউ তাকে এখনো সামনে বারণ করে চলেছে। ওগো, এত রেতে তুমি বাইরে যেও নি, এই একটি বার আমার কথা শুনে নাও, পায়ে পড়ি তোমার। কিন্তু
তার কোনো কথা যেন নিতাইয়ের কান পর্যন্ত গিয়ে উঠছেই না। রাতের অন্ধকারে সে হনহনিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে তার শখের মাছটির খোঁজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খুঁজতে থাকে সে। তার কোনো খেয়াল থাকে না যে সে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। যেন কোনো চেতনাই নেই নিতাইয়ের। সে শুধুই ছুটে চলেছে। আর এভাবেই এক সময় সে গিয়ে পৌঁছায় সেই বড় পুকুরের ঘাটে। তখন তার সমস্ত ঘোর কেটে যায়। সে দেখে চারিদিক নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বনের ভিতর থেকে ব্যাঙ ডাকছে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। ধীর স্থির বড় পুকুরের জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিতাই। ঠিক সেই সময় শানিত তরবারির মতো একটা স্পষ্ট আওয়াজ পিছন থেকে তার কানে এসে পৌঁছায়। একটা নারীর ফিসফিসে কণ্ঠস্বর। নিতাইয়ের শিরদাঁড়ার মাঝ দিয়ে যেন একটা হিমপ্রবাহ বয়ে যায়। হাত পা অবশ হয়ে যেতে শুরু করে। কিন্তু সে মুহূর্তে আর কিছুই করার থাকে না তার। তবুও অনেক সাহস সঞ্চয় করে সে। শুধু একবার পিছনে ফিরে দেখার চেষ্টা করেছিল। ব্যাস, তারপর থেকে আর কিছুই মনে নেই তার। পরদিন সকালে বড় পুকুরের পাড়ে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন তার রক্তাক্ত দেহ, গালে একটা গভীর ক্ষত চিহ্ন। দাদুর মুখ থেকে শুনলাম এই সমস্ত ঘটনা। দাদু আরও বললেন, এরপর আর বেশি দিন দেরি হয়নি। শীঘ্রই নিতাই ভুল বকতে বকতে অবশেষে পাগল হয়ে যায়। আর সেই থেকেই সে ঘুরে বেড়াতে থাকে বড় পুকুরের আশেপাশে। দাদুর কথাগুলো শুনে লোকটার প্রতি বড় মায়া হলো। তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। যেই মৎস্য তার জীবিকা বা তার পেশা আর তার নেশা ছিল, শেষে কিনা সেই মৎস্যই তার কাল হলো। সত্যি ভাগ্যের কি নির্মম পরিহাস। বনের মধ্যে সে এমন কি দেখেছিল যা তাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে দিল। মনে পড়ল নিতাইয়ের বউয়ের কথাটা। মাছে আবার নাক ছাবি পড়ে নাকি? না, মাছে পড়ে না। তবে যে পড়ে সে মাছ নয়। মাছের লোভেই লোকটার জীবন নষ্ট হয়ে গেল। তার দিকে তাকিয়ে এসব কথাই ভাবছিলাম, তখনই একটা জিনিস লক্ষ্য করলাম। লোকটার গালে যে দাগটা রয়েছে সেটা আসলে কোনো বাঘের থাবার দাগ নয়। অনেকক্ষণ ধরে ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম সেটা হলো আসলে মাছের লেজের পাখনার দাগ।
যে ঘর একদিন জ্বলেছিল তার ছায়া আজও রয়ে গেছে। অতীত কি কখনো হারায়, নাকি সে অপেক্ষা করে ফিরে আসার এক নিঃশব্দ মুহূর্তে? শেষ হলো আমাদের আজকের নিবেদন শেখ শাহিদ উদ্দিনের লেখা মৎস্য। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন, গল্পের সূত্রধার শুভম মিত্র, গল্প পাঠে রাহুল অধিকারী, নিতাইয়ের চরিত্রে অচ্যুতা সাহা, দাদুর চরিত্রে শুভম মিত্র, নারী ও গিন্নির চরিত্রে প্রিয়াঙ্কা হোর, পোস্টার ডিজাইন পৌলুমি চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে শুভজিৎ বটব্যাল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। তাহলে আজ আপনাদের মৎস্য গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বহ্নি পতঙ্গ, যেখানেই কল্পনা জ্বলে ওঠে।